নবম শ্রেণীর পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ কবিতা কবি জীবনানন্দ দাশের আকাশে সাতটি তারা। এই কবিতার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা আমি করব, লাইন বাই লাইন আলোচনা করব। তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, ইন্টারভিউয়ের ডেমোর জন্য প্রস্তুতি নিচ্ছ এবং সামগ্রিকভাবে ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য এই আলোচনা তোমাদের খুব কাজে লাগবে। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটির সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত হও। এই কবিতাটি পড়তে গিয়ে আমাদেরকে নানান প্রশ্নের সম্মুখীন হতে হয়। যেমন, কবি জীবনানন্দ কেন সাতটি তারার কথা বলছেন? এই সাতটি তারার প্রকৃত তাৎপর্য কী? কেন রাত্রির বিবরণ দিতে গিয়ে কবি মৃত মণিয়ার কথা বলছেন? এরকম নানান প্রশ্ন আমাদেরকে ভাবায়। তাই এই কবিতাটি শুধুমাত্র অনুভূতিমূলক কোনো কবিতা নয়। অনেকেই দেখবে তোমাদের বলে থাকে যে কবিতাটি অনুভবের, অবশ্যই অনুভবের কবিতা, কিন্তু এই কবিতার মধ্যে জীবনানন্দের গভীর জীবনবোধ এবং একটা গভীর দার্শনিকতাও লুকিয়ে রয়েছে। আমরা সেই বোধের কাছে, সেই দার্শনিকতার কাছে পৌঁছানোর চেষ্টা করব এবং আমাদের পথটা হবে অনুভবের পথ, অনুভূতির পথ। আমরা লাইন বাই লাইন কবিতাটা পড়ি। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। দেখো, আমরা কবিতাটাকে অনুভব করব এবং বোঝার চেষ্টা করব কবি কোন সময় দাঁড়িয়ে কবিতাটা লিখছেন। তোমাদের প্রথমে বলে রাখি যে এই কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, যে কাব্যগ্রন্থটি 1957 সালে প্রকাশিত হয়, অর্থাৎ কবির মৃত্যুর পরে। কবি মারা যাচ্ছেন 1954 সালে, তার মৃত্যুর 3 বছর পরে প্রকাশিত হচ্ছে। সমস্তটাই প্রকাশিত হয়েছে কবির মৃত্যুর পরে রূপসী বাংলা এই কাব্যগ্রন্থের নামকরণের মধ্য দিয়ে। তো আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি যে কোন সময়ে দাঁড়িয়ে কবি কবিতা লিখছেন। একেবারে সন্ধ্যার মুহূর্ত, যে সময়ে আকাশে ধীরে ধীরে তারা ফুটে ওঠে। এখানে কবি কেন সাতটি তারার কথা বললেন? দেখো, প্রথমে আমি বলে নিই যে সাতটি তারা বলতে সপ্তর্ষি মণ্ডলকে বোঝাচ্ছেন, এবং আমাদের ভারতীয় পুরাণে এই সপ্তর্ষি মণ্ডল অর্থাৎ 7জন ঋষি। তোমরা কমেন্ট করে জানাবে 7টি ঋষির নাম জানতে চাও কিনা, আমি অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবো। তো এই 7টি ঋষি ভারতীয় পুরাণে, যেমন বশিষ্ঠ, অত্রি, পুলস্ত্য, এই ঋষিরা আসলে জ্ঞান, বিজ্ঞান, চেতনা, বুদ্ধির প্রতীক। এবং ভালো করে খেয়াল করে দেখো, আকাশে 7টি তারার উদয় হচ্ছে, সপ্তর্ষি মণ্ডলের উদয় হচ্ছে, তার মানে কি? জ্ঞান, বুদ্ধি, চেতনা, বোধের উদয় ঘটছে। ভালো করে খেয়াল করো। এবং যখন কবি সেই বোধের সামনে দাঁড়াচ্ছেন, কবি জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গিটা একেবারেই বদলে যাচ্ছে। জীবনকে একেবারে অন্যরকমভাবে দেখছেন। কীরকমভাবে দেখছেন? কবি দেখছেন কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। দেখবে আকাশের, সন্ধ্যার আকাশে লাল মেঘ ভেসে বেড়ায়। সন্ধ্যাকালীন আকাশ তো দেখবে সম্পূর্ণ অন্ধকার হয়ে যায় না, আবার পুরোপুরি আলোও সেখানে থাকে না, কিছুটা আলো সেখানে থাকে, এবং সূর্যাস্তের সেই লাল রং মেঘেদের মধ্যে ছড়িয়ে থাকে। কবি তুলনা করছেন তাকে মৃত মণিয়ার মতো বসে থাকি। মৃত মণিয়া, মণিয়া একটা ক্ষুদ্র পাখি, মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে আকাশের লাল মেঘ। গঙ্গাসাগর মানে কি? বৃহৎ একটা সমুদ্র, আর তার মধ্যে কবি দেখছেন মেঘগুলো যেন মৃত মণিয়া, ক্ষুদ্র ছোট পাখি। তার মানে আসলে জীবনের যে ক্ষুদ্রতা, মৃত্যুর অসীম সমুদ্রের মধ্যে আমাদের জীবন ওই মৃত মণিয়ার মতোই ক্ষুদ্র। কবি যেন বিলীন হয়ে যাচ্ছেন মৃত্যুর মধ্যে। এবং রূপসী বাংলার আরও অনেক কবিতা তোমরা দেখবে, কবিতায় তোমরা দেখবে যে মৃত্যুর প্রসঙ্গ আছে। তোমরা যদি জানতে চাও যে আরও কিভাবে কোন কবিতায় মৃত্যুর প্রসঙ্গ এসেছে, তাও তোমরা কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই সেই আলোচনাও কিছুটা তোমাদের বলে রাখবো। বিস্তারিত আলোচনা হয়তো, তার জন্য হয়তো আলাদা ভিডিওর প্রয়োজন, কিন্তু তোমরা যদি জানতে চাও যে কিভাবে রূপসী বাংলা কবিতায় মৃত্যুর চেতনা আসছে, সেটা একটা অন্য দিক। তো এটা তোমরা মাথায় রাখো যে মৃত্যু চেতনা একটা জীবনানন্দের প্রকৃতি চেতনার অন্তর্ভুক্ত একটা বিষয়। এবং মৃত মণিয়ার যেভাবে সমুদ্রে ডুবে যাচ্ছে, তার মানে কবি জীবনের ক্ষুদ্রতাকে অনুভব করছেন, মৃত্যুর অসীম সমুদ্রের মধ্যে বিলীন হয়ে যাচ্ছেন। কিন্তু এই মৃত্যুটা কি কোনো নেতিবাচক মৃত্যু? মৃত্যু বলতে কি কবি কোনো নেগেটিভ দিককে বোঝাচ্ছেন? তা কিন্তু নয়। আমরা কবিতাটা পড়তে পড়তে সেটা বুঝবো। আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। এবার প্রকৃতির রূপের বিবরণ দিচ্ছেন, এবং রূপের বিবরণ দিতে গিয়ে কার কথা বলছেন? কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। সন্ধ্যাকে মনে করছেন কেশবতী কন্যা, অর্থাৎ নারীর অবয়ব ফুটে উঠছে সন্ধ্যার মধ্য দিয়ে। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে।
যেন সন্ধ্যার যে অন্ধকার, সে অন্ধকার কি? অন্ধকার হচ্ছে নারীর চুল। যেমন করে বনলতা সেন কাব্যে আমরা দেখেছিলাম, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। ওখানে একজন নারীর চুলকে প্রাচীন কোনো নগরীর অন্ধকার রাত্রির সঙ্গে তুলনা করেছিলেন। এবং এই কবিতার মধ্যে আমরা দেখছি সন্ধ্যার অন্ধকারের বিবরণ দিতে গিয়ে কবি কিসের কথা বলছেন? কবি বলছেন কেশবতী কন্যার কথা। কবি বলছেন আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো, দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। প্রকৃতির সঙ্গে যত নিবিড় হচ্ছেন কবি, যেন কবি আরও গভীরে যাচ্ছেন এক নারী শরীরের। কবির কামনা যেন একটা অন্য সৌন্দর্যের মাত্রা পাচ্ছে, একটা নান্দনিক মাত্রা পাচ্ছে কবির কামনা। তাহলে একদিকে দেখেছিলাম যখন রাত্রির কথা কবি বলছেন, সেখানে সপ্ত ঋষির কথা বলছেন, বোধের বিকাশ ঘটছে এবং সেই বোধ কবিকে মৃত্যুর সামনে দাঁড় করাচ্ছে, একটা মৃত্যু বোধের সামনে দাঁড় করাচ্ছে। অন্যদিকে সেই প্রকৃতি, সেই রাত্রি, সেই সন্ধ্যা কি করছে? কবিকে নারীর প্রতি আসক্ত করছে, নারীর শরীরের প্রতি আসক্ত করছে। আসলে জীবনের দুটো দিক, একটা দিক তার মধ্যে মানুষের মধ্যে বোধ কাজ করে, আবার মানুষের মধ্যে শারীরিকতাও কাজ করে। মানুষ কখনো তার নিজের শরীরকে উপেক্ষা করতে পারে না। একে অন্যের প্রতি, নারী পুরুষের প্রতি যে কামনা বা পুরুষের নারীর প্রতি যে কামনা, তাকে উপেক্ষা করা যায় না, সম্ভব নয়। আবার অন্যদিকে দেখা যাচ্ছে আমাদের ভিতরে একটা দার্শনিকতাও কাজ করে, জীবন মৃত্যুর সীমানাকে অতিক্রম করতে চাই আমরা। যেন সন্ধ্যাকাল আসলে সেই সন্ধি লগ্ন, এমন একটা সন্ধি লগ্ন যেখানে একদিকে কবিকে কামনা টানছে, বাসনা টানছে, আবার অন্যদিকে সেই রাত্রি সপ্তর্ষি মণ্ডল তাকে টানছে, সে বোধ তাকে টানছে। আসলে জীবনানন্দের দর্শনের মধ্যেই এই দ্বন্দ্বটা সবসময় কাজ করে। তোমরা যে কোনো উপন্যাস পড়ো, মাল্যবান পড়ো, সেখানে সেই উপন্যাসও দেখবে। তোমরা জীবনানন্দের ছোট গল্প পড়ো কিংবা তোমরা বোধ কবিতা পড়ো, সেখানেও দেখবে এই দ্বন্দ্বটা কবির মধ্যে কাজ করে। একদিকে শারীরিকতা, শরীর মানুষকে কি করে? সীমাবদ্ধ করে। আর অন্যদিকে বোধ, দর্শন, উপলব্ধি, এগুলো মানুষকে কি করে? এগুলো মানুষকে প্রসারিত করে। তাই এই দুয়ের দ্বন্দ্ব কিন্তু জীবনানন্দের দর্শনের অন্তর্ভুক্ত একটা বিষয়, এবং এই কবিতার মধ্যেও আমরা সেটা দেখছি। পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, কলমের ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদ সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাতখানা, কিশোরীর পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ। বাংলার প্রাণ কিসের মধ্যে? কবির অনুভূতি কতটা সূক্ষ্ম, কতটা গভীর। বাংলার ছোট ছোট রূপের মধ্যে বাংলার সৌন্দর্যকে খুঁজে নিচ্ছেন। এই সংবেদনশীলতা জীবনানন্দের হৃদয়ের, জীবনানন্দের অনুভূতির একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, যেখানে কবি নরম ধানের গন্ধের মধ্যে, কলমের ঘ্রাণের ভিতরে, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদ সরপুটিদের মৃদু ঘ্রাণের ভিতরে, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, কিশোরীর চাল ধোয়া ভেজে হাত, শীত হাতখানা, কিশোরীর পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। তাহলে এই প্রকৃতির টুকরো টুকরো চিত্রের মধ্য দিয়ে কবি রূপসী বাংলার এক চেনা অথচ বিরাট অচেনা সৌন্দর্যকে আবিষ্কার করছেন। যে সৌন্দর্যকে আমরা দেখেও দেখি না, যে সৌন্দর্য আমাদের চোখের সামনে থাকে অথচ আমরা অনুভব করি না, সেই সৌন্দর্যের বিস্ময় নিয়ে কবি এই আকাশে সাতটি তারা কবিতাটি লিখছেন। যদিও কবিতার কোনো নামকরণ নেই, আমি বলে রাখি, এটা প্রথমেই বলা উচিত ছিল যে আকাশে সাতটি তারা এটা কিন্তু সংকলকদের নামকরণ। কারণ রূপসী বাংলার কবিতাগুলো যখন তোমরা দেখবে যে সেখানে পরপর পরপর কবি কবিতাগুলো লিখে যাচ্ছেন, যেন কবি একটা ঘোরের মধ্যে আছেন। রূপসী বাংলার রূপ, জীবনের দর্শন এমন একটা ঘোরের মধ্যে কবি নিয়ে চলে গেছেন, সেই অবস্থায় থেকে কবিতাগুলো রচনা করছেন। সে কারণে রূপসী বাংলার সমস্ত কবিতার মধ্যেই তোমরা একটা অন্তর্নিহিত যোগসূত্র খুঁজে পাবে। আমি বললাম না যে মৃত্যু চেতনার প্রসঙ্গ, প্রকৃতির কথা বর্ণনা করতে গিয়ে কবি বারবার মৃত্যুর প্রসঙ্গ আনছেন, যেন এই দিক থেকে আনছেন প্রকৃতির মধ্যে যে শান্তি, যে স্থিরতা, মৃত্যু আসলে আমাদেরকে সেই প্রশান্তির মধ্যে নিয়ে যায়, সেই স্থিরতার মধ্যে নিয়ে যায়। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে এই মৃত্যু কি কোনো নেগেটিভ বিষয়, কোনো নেতিবাচক বিষয়?
নয়, নেগেটিভ বিষয় নয়, নেতিবাচক বিষয় নয়। কেন? কারণ এই কারণেই কবি এমন এক মৃত্যুকে অনুভব করছেন, কবিকে প্রকৃতির সৌন্দর্যের আরও গভীরে নিয়ে যাচ্ছে, কবির সংবেদনশীলতাকে জাগাচ্ছে, অনুভূতিকে জাগাচ্ছে, এবং এমন একটা অনুভূতিকে জাগাচ্ছে যে জীবনের টুকরো টুকরো পরিবর্তনগুলোও কবির কাছে ধরা পড়ছে। কবি লেখেন না, ফড়িংয়ের যে স্পন্দন, তার সেই স্পন্দনকেও কবি অনুভব করতে পারেন। ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের। তাহলে আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে মানে কি? প্রকৃতির সৌন্দর্যকে অনুভব করতে গেলে আমরা যে দর্শনের স্তরে থাকি, আমরা যে বোধের স্তরে থাকি, তার থেকে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। আমাদেরকে ওই সপ্ত ঋষি যেমন জ্ঞান, বুদ্ধি, বোধের প্রতীক, আমাদের ভিতরে যখন সেই চেতনার বিকাশ করবে, তখনই কিন্তু আমরা প্রকৃত সৌন্দর্যের সন্ধান পাব। সৌন্দর্যকে অনুভব করা, উপলব্ধি করা, তাকে ধারণ করা এতটা সহজ কাজ নয়। বিশেষ করে সেই সৌন্দর্যের দৃষ্টি যদি জীবনানন্দের মতো একজন কবির দৃষ্টি হয়, তাহলে সেই দৃষ্টিকে পেতে গেলেও অনেকটা পথ অতিক্রম করতে হয়। যেমন জীবনানন্দের ভিতরে যে বোধ তৈরি হয়েছে, এই বোধ আসলে আকাশে 7টি তারার প্রতীকের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে। এবং এই সন্ধিকাল, এর মধ্য দিয়ে একটা দ্বন্দ্ব। কিসের দ্বন্দ্ব? একদিকে নারীর শরীরের প্রতি আসক্তি, তার প্রতি যে কামনা, আর অন্যদিকে জীবনের গভীর দর্শনের প্রতি যে আকর্ষণ, শারীরিকতাকে অতিক্রম করে অসীমের প্রতি যে আকর্ষণ, এই দুয়ের মাঝখানে সন্ধি লগ্নে যেন কবি দাঁড়িয়ে রয়েছেন। সেই সন্ধি লগ্নে আসলে সন্ধ্যাকাল, আর সেই সন্ধ্যাকালের মধ্যে দাঁড়িয়ে কবি দেখছেন প্রকৃতির সৌন্দর্যকে, যে প্রকৃতির সৌন্দর্য কবিকে সমস্ত দ্বন্দ্বকে অতিক্রম করে নিয়ে যাচ্ছে জীবনের গভীরতম প্রশান্তির দিকে, নীরবতার দিকে, স্থিরতার দিকে। এবং মৃত্যু আসলে সেই স্থিরতারই প্রতীক, জীবনের সেই গভীর শান্তি এবং স্থিতিরই প্রতীক। তাই মৃত্যু এখানে জীবনের থেকে আলাদা কোনো বিষয় নয়, বরং মৃত্যু জীবনকে আরও নতুনভাবে চিনতে শেখাচ্ছে, বুঝতে শেখাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ একটি কবিতা আকাশে 7টি তারা। দেখবে তোমরা অনেক আলোচনা শুনবে, সেখানে বলা হয় যে কবিতাটি অনুভূতিমূলক। কবিতাতে বোঝার কিছু নেই, অবশ্যই কবিতাটি অনুভূতিমূলক, কিন্তু অনুভূতির পথ দিয়ে আমরা দেখে নিলাম যে কবি কিভাবে একটা গভীর জীবন দর্শনের কাছে পৌঁছচ্ছে, এবং সেই বোধ কতটা গভীরে গেলে জীবনানন্দকে বোঝা সম্ভব। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হও। আলোচনা ভালো লাগলে কমেন্ট করে জানাবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই। এবং তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও, স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাও, কিভাবে একটা ডেমো প্রস্তুত করবে, কী রকম প্রশ্ন হতে পারে ইন্টারভিউয়ে, সেই সমস্ত আলোচনা আমি করি। অনলাইন ক্লাসে তোমরা যুক্ত হতে পারো, আমার নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ধন্যবাদ।